আজকে আমাদের প্রথম যে কমান্ড হবে সেটা হলো হাউ টু সেভ ফাইল। ঠিক আছে, হাউ টু সেভ ফাইল এটা হলো আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এর প্রথম কমান্ড, যে কোনো কম্পিউটার প্রোগ্রামের প্রথম কমান্ড। তো আমি বলছিলাম যে যেদিন কমান্ড শুরু হবে সেদিন সফটওয়্যার সম্পর্কে কিছু আলোচনা করবো। কালকে তো হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করছি, আজকে সফটওয়্যার সম্পর্কে কিছু আলোচনা করবো। কম্পিউটার দুই ধরনের সফটওয়্যারের মাধ্যমে চলে, দুই ধরনের সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার চলে। আপনি যত দামি কম্পিউটারই কিনেন না কেন, যদি এই সফটওয়্যারগুলি দেওয়া না হয়, অর্থাৎ যে দুই ধরনের সফটওয়্যারের কথা আমি বলবো এগুলো যদি দেওয়া না হয়, তাহলে কম্পিউটার এর কোনো ভ্যালু নাই। উদাহরণস্বরূপ আমরা মুসলমান সবাই জানি আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, বলছিলাম যে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে যতক্ষণ পর্যন্ত তার শরীরের ভিতরে, ওনার শরীরের ভিতরে রূহ না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা অকেজ ছিল। হ্যাঁ, এটা কেন বলতেছি আমি বুঝাই দিব। যখন আল্লাহ পাক রূহটা দিলেন, কোথায় দিছেন? এটা কোনো নির্দিষ্ট জায়গা ছিল না তখন। ওই রূহটা সমস্ত শরীরের ভিতরে চলাফেরা করতেছিল। তখন আদম আলাইহিস সালাম নিস্তেজ অবস্থায় আছেন। তো আল্লাহ পাক তখন ওই রূহটাকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিলেন, সেটা হলো হৃৎপিণ্ড। সেটা হলো কি? হৃৎপিণ্ড। যখন সেই রূহটা হৃৎপিণ্ডের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সে বসে গেল, তখনই হৃৎপিণ্ড চলা শুরু হয়ে গেছে এবং আমাদের মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম উনি সজাগ হয়ে গেছেন এবং হাঁচি দিয়ে বসে পড়ছেন। উনি শুয়েছিলেন, হাঁচি দিয়ে উঠে বসে পড়ছেন এবং ওই মুহূর্তে উনি আলহামদুলিল্লাহ বলছেন। তাই না? এটা আমরা সবাই জানি। আর সমস্ত ফেরেশতারা কি বলছে? ইয়ার হামুকাল্লাহ, ইয়ার হামুকাল্লাহ বলছে। এই জন্যই বলা হয়েছে যে যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে ইয়ার হামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যায়। যে শুনবে, ঠিক আছে, যে শুনবে। আর যারা হাঁচি দিবে, এমন জায়গায় হাঁচি দিয়ে উত্তর দিতে হবে যেখানে জবাব দেওয়ার মতো লোক আছে। যেখানে সেখানে হাঁচি দিয়ে আমি যদি আলহামদুলিল্লাহ বলি, কে যদি আর মোকাবেলা না বলে তাহলে গুনাহগার আমি নিজে হবো। তো এইটা বলার উদ্দেশ্য হলো, আমরা যখন কম্পিউটারকে কিনে নিয়ে আসি তখন ও নিষ্প্রাণ থাকে, ওর ভিতরে কোনো প্রাণ থাকে না। এই কম্পিউটারটা এখন নিষ্প্রাণ, নিষ্প্রাণ না? এইটাকে চালু করতে হলে প্রথম যে সফটওয়্যারটা দিতে হবে সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, যাকে উইন্ডোজ বলা হয়। ঠিক আছে, অপারেটিং সিস্টেম যাকে উইন্ডোজ বলা হয়। এটা আপনি যখন দিবেন তখন কম্পিউটারটা প্রাণ ফিরে পাবে, সে চলবে। এখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রাণ দেওয়ার পরে কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন, দিছেন না? ওনার আহলালদেরকে আল্লাহর হুকুম মতো চলার জন্য। আহলাল মানে হলো পরিবারের লোকজনদেরকে আহলাল বলা হয়। আহলালদেরকে আল্লাহর হুকুম মতো চলার জন্য। ঠিক একই রকম ভাবে আপনি কম্পিউটারকে যখন উইন্ডোজ দিলেন, অপারেটিং সিস্টেমটা দিলেন, তাকে সচল করলেন, প্রাণ দিলেন, তো তাকে শুধু গান বাজনা, সিনেমা, নাটক এগুলি দিয়ে ব্যবহার করলে তার বাস্তবতা প্রকাশ হবে না। হবে? বাস্তবতা কোনো মতেই প্রকাশ হবে না। কম্পিউটারের জন্মই হয়েছে প্রোগ্রামিং এর জন্য। বিনোদন, মাল্টিমিডিয়া এগুলি এক্সট্রা হিসেবে দেওয়া হয়েছে। ইসলামে বিনোদন নিষেধ নাই,
আনন্দ নিষেধ নাই, কিন্তু নিয়মের মধ্যে। কম্পিউটারও তাই। আপনি কম্পিউটারকে কিনছেন, আপনি যে প্রোগ্রামগুলি শিখছেন সেগুলি প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস না করে যদি আপনারা শুধু সারাদিন কার্টুন, সিনেমা, নাটক, গেমস এগুলো নিয়ে বসে থাকেন, তাহলে ওই কম্পিউটার কিনে আপনার আরো ক্ষতি হয়েছে। ওটা কি কিনে আরো ক্ষতি হয়েছে। দ্বিতীয় যে সফটওয়্যার লাগে সেটাকে বলা হয় প্রোগ্রামিং সফটওয়্যার। সেটাকে কি বলা হয়? প্রোগ্রামিং সফটওয়্যার। সে কোন নিয়মে চলবে, আপনি কম্পিউটারটাকে কোন নিয়মে চালাবেন, কথা বুঝতে পারছেন? প্রোগ্রামিং সফটওয়্যার আপনি অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ সফটওয়্যার দেওয়ার পরে অন্য কোন সফটওয়্যার যখনই ইনস্টল করবেন সেইটাই প্রোগ্রামিং সফটওয়্যার। সেটাই কি প্রোগ্রামিং সফটওয়্যার। মিডিয়া প্লেয়ার এটাও প্রোগ্রামিং সফটওয়্যার, কারণ মিডিয়া প্লেয়ার যে সফটওয়্যার দেওয়া হয় সেটার মধ্যেও কিছু প্রোগ্রাম থাকে। মিডিয়াটাকে আপনি কিভাবে দেখবেন, কতটুকু ব্রাইটনেস দিয়ে দেখবেন, কতটুকু কন্ট্রাস্ট দেখবেন, দ্রুত দেখবেন না নরমাল স্পিডে দেখবেন, এগুলো প্রোগ্রামের মধ্যে আসে। তো ওইটা হলো মাল্টিমিডিয়ার জন্য, ওটা ওটা কোনো অফিসিয়াল প্রোগ্রামের মধ্যে পড়ে না। সেটা প্রোগ্রামিং সফটওয়্যার যেগুলি প্রফেশনাল প্রোগ্রামিং সফটওয়্যার যেগুলি বা ওয়ার্কেবল প্রোগ্রাম যেগুলো, সেগুলো হলো প্রথম সফটওয়্যার হলো মাইক্রোসফট অফিস। প্রথম সফটওয়্যার এটা মাইক্রোসফট অফিসটা হলো যারা কম্পিউটার একেবারেই জানে না তাদের জন্য অ্যাপ্লিকেশন কোর্স প্রাইমারি স্কুলে। আপনারা এখন কম্পিউটারের প্রাইমারি স্কুলে আছেন, বুঝছেন? এই অফিস ম্যানেজমেন্ট যখন আপনি শেষ করবেন তখন ক্লাস 5 আপনি পাস করবেন, ঠিক আছে? এরপরে যখন আপনি গ্রাফিক্স শেষ করবেন তখন এসএসসি পাস করবেন, ঠিক আছে? যখন আপনি অটোক্যাডের কাজ করবেন তখন ইন্টারমিডিয়েট পাস করবেন, ঠিক আছে? এরপরে যখন আপনি অ্যানিমেশনের কাজ করবেন, অ্যানিমেশনের কাজ যখন করবেন, না অ্যানিমেশনের কাজ পরে আপনি কোনটা বললাম, অটোক্যাডের কাজ। অটোক্যাডের কাজ করা মানে হলো কি ইন্টারমিডিয়েট পাস করা, ঠিক আছে? এরপরে আপনি যখন মাল্টিমিডিয়াতে কাজ করবেন, মাল্টিমিডিয়াতে যখন কাজ করবেন তখন ওটা হলো ডিগ্রি লেভেলের ক্লাস। আর একদম টপ লেভেলে যেটা সেটা হলো অ্যানিমেশন, একদম মাস্টার্স লেভেলে। আমরা যেই অ্যানিমেশন মুভি যেগুলো দেখি, কার্টুন দেখি, একটা অ্যানিমেশন মুভি তৈরি করতে নরমালি আপনার মানুষ দিয়ে যে মুভি হয় তার থেকে প্রায় 2-3 গুণ বেশি খরচ হয় একটা অ্যানিমেশন মুভি তৈরি করতে, বুঝছেন? কিন্তু অ্যানিমেশন মুভিগুলি কিন্তু খুব কম সিনেমা হলে চলে, ঠিক আছে? তো এগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনারা যে অফিস ম্যানেজমেন্ট মাইক্রোসফট অফিস যে প্রোগ্রামটা আপনারা করবেন, যে সফটওয়্যারে কাজ করবেন, এটাকে প্রোগ্রাম বলা যাবে না। মাইক্রোসফট অফিস এটা হলো একটা সফটওয়্যার, প্রোগ্রামেবল সফটওয়্যার। এর ভিতরে কি কি প্রোগ্রাম আছে? মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা হলো ওই প্রোগ্রাম, ওই সফটওয়্যারের মধ্যে একটা প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড অনেক বিশাল একটা প্রোগ্রাম। এই মাইক্রোসফট ওয়ার্ড যে যত ভালো মতো আয়ত্ত করতে পারবে, অর্থাৎ সরার মতো, মাইক্রোসফট ওয়ার্ডটা কি সরা ক খ এগুলোর মতো আদর্শ লিপি শেখার মতো। যে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ভালো মতো শিখতে পারবে, পরবর্তীতে যত প্রোগ্রাম তার সামনে আসবে সেগুলো তার জন্য সহজ হবে। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সব ধরনের কাজ আছে, সব ধরনের কাজ, ডিজাইন বলেন, অটোক্যাড বলেন, মাল্টিমিডিয়া বলেন, অ্যানিমেশন বলেন, সব আছে এই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। আপনাদের 90টা ক্লাসের মধ্যে 40টা ক্লাস যাবে শুধু মাইক্রোসফট ওয়ার্ডে, 40টা ক্লাস লাগবে মাইক্রোসফট ওয়ার্ডে। আর যদি আপনার রেগুলার না আসে তাহলে আরো সময় বেশি নেবে, বুঝছেন?
তো যত সামনে আপনারা আগাবেন তত কঠিন সফটওয়্যার আসবে, কিন্তু আপনাদের জন্য সহজ হবে যদি মাইক্রোসফট ওয়ার্ডটা ভালো মতো বুঝতে পারেন। ঠিক আছে? তো আমরা মাইক্রোসফট অফিস যেই ভার্সনে করব সেটা হলো 2010। সব জায়গায় এখন যেই সফটওয়্যারটা চলতেছে 2013, 2016ও আসছে, কিন্তু ওগুলো ফুল ভার্সন না। 2010 এটা হলো ফুল ভার্সন। আপনাদের আরেকটা জিনিস জানতে হবে, প্রোগ্রাম অর্থাৎ সফটওয়্যার গুলো আগে ইংল্যান্ডের অধীনে ছিল। আপনারা কম্পিউটার ইতিহাসে হয়তো দেখছেন যে কম্পিউটার যখন আবিষ্কার হয় 1943 সালে ব্রিটিশদের দ্বারা প্রথম কলোসাস নামে একটা কম্পিউটার তৈরি করা হয় ব্রিটিশদের দ্বারা। পরবর্তীতে এটা আমেরিকার আয়ত্তে চলে আসে। আর বর্তমানে যত সফটওয়্যার তৈরি হয় একমাত্র আমেরিকায় তৈরি করে। ঠিক আছে? একমাত্র কি আমেরিকায় তৈরি করে। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাকে তৈরি করা হয়েছে, এবং এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা দেশের নিয়ম পাওয়া যায়। ইংল্যান্ড এবং আমেরিকা, অর্থাৎ ইউকে এবং ইউএস, এই দুই ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করা হয়েছে। তো ইউকে এবং ইউএস এর মধ্যে পার্থক্য কি, এটা এখন চালান না, এটা পরে চালান। ইউকে এবং ইউএস এর মধ্যে পার্থক্য হলো দুইটা ভাষা। ইংল্যান্ডের ভাষা ইংলিশ হলো একদম পারফেক্ট সলিড ইংলিশ, আর আমেরিকার ইংলিশ কিন্তু সলিড না। যাই হোক, এই বিষয়ে আমাদের সামনে কমান্ড আছে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এটা ভার্সন আমাদের আগে 2003 ছিল, 2003 পরে 7 আসছে, 7 কে আরো আপডেট করে 10, 13, 16 করা হয়েছে, তবে 10 টাই ফুল ভার্সন বর্তমানে। যারা 7 চালান তারা 10 চালাতে পারবেন, অথবা যারা 10 চালান তারা 7 চালাতে একটু সমস্যা হবে, কারণ 7 এর মধ্যে কিছু হাইড করা আছে আর 10 এর মধ্যে সেগুলি আনহাইড করা, অর্থাৎ সেগুলো সামনে আছে কিন্তু না বুঝলে বা না বুঝাই দিলে সেগুলো বুঝতে পারবেন না। বুঝছেন? তো প্রথম যেই কমান্ড হাউ টু সেভ ফাইল, এই সম্পর্কে আপনাদের আজকে শুধুমাত্র কিছু আলোচনা করব। আপনি চালু করেন। হাউ টু সেভ ফাইল, বলছিলাম যে এটা এই কমান্ড যখন শুরু করব তখন কম্পিউটারের মেমরি সম্পর্কে কিছু আলোচনা করব। কম্পিউটারের মেমরি সম্পর্কে আমরা আলোচনা করব। কম্পিউটারের মেমরি তো দুই রকম বলছে, একটা হলো র্যাম আর একটা হলো কি রোম। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমরি, অর্থাৎ কম্পিউটারের মধ্যে আপনি যখন কোনো ফাইল তৈরি করবেন প্রাথমিক পর্যায়ে সেটা র্যান্ডম অ্যাক্সেস মেমরিতে থাকে, সেটা থাকে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরিটা অস্থায়ী, ও স্থায়ী না। কম্পিউটারের মেমোরিকে মানুষের মেমোরির সাথে তুলনা করে তৈরি করা হয়েছে। মানুষের মেমোরি যেরকম দুই রকম, কম্পিউটারের মেমোরিও সেরকম দুই রকম। কম্পিউটারের মেমোরিও কি দুই রকম। এখন প্রশ্ন হলো মানুষের মেমোরি দুই রকম কিভাবে? আপনারা বা সমস্ত মানুষই উপলব্ধি করতে পারে, কিন্তু সে বুঝে না। সে কি বুঝে না। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রোম, এই দুইটা জিনিসই মানুষের মধ্যে আছে। ক্যান্সেল করে দেন। দুইটা বিষয়ই মানুষের মধ্যে আছে। আপনারা বলতে পারেন একটা মানুষকে যন্ত্রের সাথে তুলনা করতেছেন, না, যন্ত্রকে মানুষের সাথে তুলনা করা হয়েছে, মানুষকে যন্ত্রের সাথে তুলনা করতেছে, যন্ত্রকে মানুষের সাথে তুলনা করেই বানানো হয়েছে। মানুষের মেমোরি যেমন
আমরা যখন চলাফেরা করি চোখের সামনে অনেক কিছুই আসে, অনেক কিছুই আসে না? যেটা বেশি ভালো লাগে সেটা কিছু সময় স্মৃতিতে থাকে, তাই না? আর যেটা ভালো লাগে না সেটা ওই মুহূর্তে আমরা ভুলে যাই। এটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা বাড়ি দেখলাম, খুব সুন্দর বাড়ি, বা একটা মসজিদ দেখলাম, মসজিদটা কত সুন্দর। কিছু সময় পর্যন্ত ওই বাড়ির নকশা, ওই মসজিদের নকশাটা আমার চোখের সামনে থাকবে, এরপরে সেটা চলে যাবে, হাজার চেষ্টা করলেও সেটা আসবে না। ঠিক আছে? আর রোম কি জিনিস? যখন আপনি ফাইলটাকে সেভ করবেন তখন সেটা রোম অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে পার্মানেন্ট মেমোরিতে সেভ হয়। হার্ড ডিস্কের মধ্যে সেটা সেভ হয় একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট নামে। কথা বুঝছেন? ঠিক একই রকম ভাবে একটা মানুষ সবসময় যেই জিনিস, যেই মানে যেই জায়গায় থাকে বা যেই পরিবেশের সাথে থাকে সেই পরিবেশটা তার কাছে পরিচিত হয়ে যায়। যেমন জন্মের পরেই মানুষ তার মাকে বাবাকে চিনে, ভাই বোনকে চিনে, আত্মীয় স্বজনকে চিনে। আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি, পেছন থেকে যদি আমার কোনো আত্মীয় যদি আমাকে ডাক দেয় বা আমার পরিচিত খুব ঘনিষ্ঠ যদি কেউ ডাক দেয়, দেখবেন তার ভয়েসটা কানে আসার সাথে সাথে তার টোটালি বায়োডাটা সামনে চলে আসে। সে দেখতে কিরকম, সে কিভাবে কথা বলে, তার শারীরিক গঠন কিরকম, সে কোন ভঙ্গিতে চলে, তার হাইট কতটুকু, সব কিন্তু তার দিকে তাকানোর আগেই আমাদের চোখের সামনে কি সেটা চলে আসে। এটাকে বলা হয় রোম, পার্মানেন্ট মেমোরি। ইউপিএস এর ব্যবহার সম্পর্কে কালকে বলছিলাম, যদি কম্পিউটার সরাসরি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে প্রেসার পড়ে, কারণ যত সফটওয়্যার ইনস্টল করা হয় সব হার্ড ডিস্কের মধ্যেই জমা হয়। ঠিক একই রকম ভাবে মানুষ যখন হার্ট স্ট্রোক করে অথবা মূর্ছে যায় বা অর্থাৎ অজ্ঞান হয়ে যায়, বলছিলাম যে প্রায় 2 থেকে 2.5 লক্ষ নার্ভ তার মারা যায়, বলছিলাম না? মানুষ পাগল হয়ে যায় বা পাগল হয় নাই, তার পিছনে কোনো কথা মনে নাই, কোনো কারণে তার নার্ভাস সিস্টেমের ওই নার্ভের মধ্যে এমন প্রেসার পাইছে যার কারণে সে পিছনের সমস্ত কথা ভুলে গেছে। নতুন ভাবে যে যাকে দেখতেছে শুধু সেগুলোই তার মেমোরিতে বসতেছে, তাই না? ট্রিটমেন্টের দ্বারা দেখা গেছে তার পিছনের সমস্ত আবার চলে আসে। ঠিক হার্ড ডিস্কটা একই রকম অবস্থা, হার্ড ডিস্কটা সেম। যদি সরাসরি বন্ধ হয়ে যায়, আপনি একটা ফাইলকে সেভ করতে পারেন না, দেখবেন ওই ফাইলটা পাবেন না। ওই ফাইলটা কি পাবেন না, কিন্তু ওটা কিন্তু রিকভারিতে থেকে যায়। যেরকম মানুষের ট্রিটমেন্টের দ্বারা সে পূর্বের স্মৃতিকে আবার ফিরে পায়, হার্ড ডিস্কের মধ্যেও হার্ড ডিস্ক যদি নষ্ট না হয়ে যায় তাহলে কি সেটাকে রিকভারি করার মাধ্যমে পূর্বের ফাইলগুলি আবার পাওয়া যাবে। দেখবেন যারা কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার চলতেছে না, হার্ড ডিস্ক সই করে না, আমরা বলি হার্ড ডিস্ক নষ্ট, তারা কি করে ফাইলগুলোকে রিকভার করে। একটা সফটওয়্যার আছে সেটার দ্বারা ফাইলগুলিকে রিকভার করে ফাইলগুলোকে উদ্ধার করে। দেখবেন যারা পাগলের ডাক্তার তারা কি করে, যেইখান থেকে সে আঘাতটা পাইছে তাকে সেইখানেই বারবার নিয়ে যায়, যেন তার কোনো একটা স্মৃতি যদি মনে আসে, খুব সামান্য যদি মনে আসে তাহলে আস্তে আস্তে পুরোটাই তার মনে চলে আসে। হার্ড ডিস্কটাও ঠিক একই রকম। আমার কথা বুঝতেছেন? যদি মানুষ মারা না যায় তাহলে তার স্মৃতি থাকবে, ঠিক হার্ড ডিস্ক যদি ক্র্যাশ না হয়ে যায় তাহলেও হার্ড ডিস্ক থেকে ফাইলগুলো উদ্ধার করা সম্ভব। তো প্রাথমিক পর্যায়ে এই ফাইলগুলো দুই জায়গাতে থাকে, এক জায়গাতে থাকে, সেটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। ঠিক আছে? র্যাম এর স্পিড যত বেশি হবে, অর্থাৎ র্যাম যত পাওয়ারফুল হবে, কম্পিউটার তত দ্রুত চলবে। এইটাও মানুষের সাথে সম্পর্ক আছে। আমরা যেমন র্যাম কিনি 2 জিবি, 4 জিবি, 1 জিবি,
মেমোরি কার্ড কিনি না আমরা কেন? স্মৃতি বাড়ানোর জন্য। কিন্তু কম্পিউটারে র্যামের কাজ হলো গতি বাড়ানোর জন্য। যেমন মানুষ এর মধ্যে সবার ব্রেন একই রকম। আমরা একটা ভুল কথা বলে থাকি যে সবার ব্রেন একরকম না। আল্লাহ পাক কেন আমার এখানে কি একটা রক কম দিছে আর অন্যদের মধ্যে কি রক বেশি দিছে? তাহলে কি আমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করতাম? যারা মানসিক প্রতিবন্ধী তাদের কম আছে জন্মগতভাবে, তারা তো স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবে না, পারবে? তো এরকম ভাবে যার মেধা শক্তি ভালো, যে ব্রেনকে বেশি খাটায়, যেমন আপনারা 4 জন শুনতেছেন, সবাই কিন্তু সব কথা মনে রাখতে পারবেন না, কারো বেশি থাকবে কারো কম থাকবে। যার কম থাকবে তার হলো ওই র্যামের মতো গিগাবাইট কম, গিগাবাইট কম। যদি গিগাবাইট বেশি হয় কম্পিউটার দ্রুত চলবে, স্পিড বেশি হবে, তাড়াতাড়ি প্রোগ্রাম চালু হবে, কমান্ড দিবেন তাড়াতাড়ি কাজ করবে, তাড়াতাড়ি বন্ধ হবে। এখন যদি আমি যদি বলি 1+1=2, কি যেন বলছিল 1+1 কত যেন, আরেকজন চট করে বললো 1+1=2, এখানে কি মেমোরির পার্থক্য আছে। ঠিক একই রকম ভাবে কম্পিউটার এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির স্পিডের উপরেও কম্পিউটারের স্পিড নির্ভর করে। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, সেটা হলো প্রসেসর। সেটা কি প্রসেসর? প্রসেসরটাকে আমি মানুষের স্মার্টনেসের সাথে তুলনা করি। প্রত্যেকটা মানুষের স্মার্টনেসের সাথে আমি প্রসেসরটাকে তুলনা করি। যেমন আমরা কম্পিউটারের দোকানে যে বলি যে আমাকে কোর i3 বা কোর i7 ভার্সনের একটা কম্পিউটার দেবে, তার দাম পড়বে মনে করেন 30 থেকে 35 হাজার টাকা বা 40 হাজার টাকা। ঠিক আছে, এখন আপনি কিনলেন, ব্যবহার করতেছেন, খুব ভালো। চাকরির ক্ষেত্রে বড় বড় গ্লাসওয়ালা, মাথার মধ্যে একদম তেল দিয়ে চকচক করে রাখা, ওর চাকরি আগে হবে না যে স্মার্টলি গেছে তার চাকরি আগে হবে? স্মার্ট ভাবে যে গেছে তার চাকরিটা কি আগে হবে? কোর i3 কম্পিউটারের পাশে পেন্টিয়াম 4 কম্পিউটারের কোনো ভ্যালু নাই। গরুর গাড়ির মতো যে চলে আর যে রকেটের মতো চলে, দুইটা কখনো এক হইতে পারবে না। এটা হলো প্রসেসর, এটা হলো মানুষের স্মার্টনেস। এটাকে কম্পিউটার স্মার্টনেস বলা হয় প্রসেসরের সাথে। কথা বুঝছেন? প্রসেসরটা যত পাওয়ারফুল হবে, হ্যাঁ। এখন একটা মানুষ অশিক্ষিত, সে যদি কোডটাই করে, তার সামনে যদি হাওয়ারিও বলা হয়, তাহলে কিন্তু সে কিছু বুঝবে, বুঝবে? ঠিক একই রকম ভাবে আপনি প্রসেসর কিনছেন কোর i7 এর, মাদারবোর্ড কিনছেন পেন্টিয়াম 4 এর, তাহলে সাপোর্টই করবে না। তাহলে কি হবে না? সাপোর্টই করবে না। কথা বুঝতে পারছেন? তো এগুলো হলো ফাইল সেভের সাথে সম্পৃক্ত। ক্লিয়ার? এখন দেখেন আমরা ফাইলটা কিভাবে সেভ করব। ফাইল যখন সেভ করা থাকে, ফাইল যখন সেভ না করা থাকে, তখন এই যে আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের যে স্ক্রিনটা আসছে, এখানে ডকুমেন্ট শব্দ লেখা থাকবে। কি লেখা থাকবে? ডকুমেন্ট শব্দ লেখা থাকবে। আর যখনই ফাইলটা সেভ হবে, তখনই উপরে একটা স্পেসিফিক নেম আসবে, অর্থাৎ যে নামটা দিয়ে আপনি সেভ করছেন। কথা বুঝছেন? তো এখন আমরা সেভ করব কিভাবে? সেভ করার নিয়মটা কি? সুন্দরভাবে আমাদের এখানে শীটে লেখা আছে। প্রথমে ফাইলে যেতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। কি করতে হবে? সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আমাদের সামনে সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ নামে কি আসবে? ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে, এগুলোকে ডায়লগ বক্স কেন বলা হয়? এর ভিতরে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা হয়। তো আমাদের প্রথম কাজ যেটা হবে, যে অপশনটা ব্যবহার হবে, সেটা হলো ফাইল নেম আগে দিতে হবে। বলা হয়েছে রাইট ফাইল নেম, ফাইল নেম লিখতে বলা হয়েছে। এখানে দেখেন লেখা আছে doc2, মানে ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে ডকুমেন্ট থাকবে, মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে বুক থাকবে, মাইক্রোসফট এক্সেস এর ক্ষেত্রে ডাটাবেস থাকবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকবে,
ঠিক আছে। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আনটিল থাকবে এবং অ্যাডোবি ফটোশপের ক্ষেত্রে আনটিল থাকবে। দেখেন এক একটা সফটওয়্যারের নামের ধরন এক এক রকম। ডিফল্ট নেম বলা হয় এগুলোকে। কি বলা হয়? ডিফল্ট নেম। স্বাভাবিকভাবে যে অর্থাৎ প্রাথমিক পর্যায়ে সে যেই নামটা শো করবে। তো নতুন কোনো নাম দিতে চাইলে দেখেন এখানে লেখা আছে ফাইল নেমের ঘরে আমাদের নাম দিতে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম আব্দুল্লাহ। কি দিলাম? আব্দুল্লাহ দিলাম। ফাইলের নামের ঘরে যে এখানে ফাইলের নাম দেখতে পাচ্ছেন, এখানে লিখলাম কি আব্দুল্লাহ। এখন আমি লিখে যদি সেভ দিয়ে দেই, ফাইলটা কোথায় সেভ হইল সেটা কিন্তু আমরা জানি না। আপনি একটা প্রতিষ্ঠানের অফিস অ্যাসিস্ট্যান্ট, সমস্ত ফাইল আপনি দেখাশোনা করেন। তো আমি যে আপনাকে, মনে করেন আমি পিয়ন নতুন যোগ দিছি, আপনাকে ফাইলটা দিলাম, আপনি আমার কাগজপত্র রাইখা ফাইলটারে ঢিল মেরা স্টোর রুমে রেখে দিলেন। পিয়নের আবার ফাইল ঢিল মেরা রেখে দিলেন। চেয়ারম্যান এসে কইলো এই পিয়নের ফাইলটা বাই করো, তখন কিন্তু আরে পিয়নের এত দাম, চেয়ারম্যান এসে খোঁজ করতেছে, তখন আর ফাইল খুঁজে পাবেন না। পিয়নের ওই ফাইলে গুরুত্ব না দেওয়ার জন্য চাকরি আপনার শেষ, পিয়নের চাকরি ঠিক আছে। কথা বুঝছেন? কম্পিউটারের মধ্যে যখন আপনি কোনো নির্দিষ্ট লোকেশন না দিবেন, সেটা পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যায়? একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হলো ডকুমেন্ট। সেটা কি? ডকুমেন্টসে সেভ হয়। কিন্তু তিনটা জায়গায় ফাইল সেভ করা বিপজ্জনক, নিষেধ। এক নাম্বার হলো ডকুমেন্ট। এক নাম্বার কি? ডকুমেন্ট। দুই নাম্বার হলো ডেস্কটপ। তিন নাম্বার হলো সি, লোকাল ডিস্ক সি বা উইন্ডোজ সি, যেটাই থাকুক, সি ড্রাইভ। সি, ডকুমেন্ট এবং ডেস্কটপ, এই তিন জায়গায় ফাইল সেভ করা কি বিপজ্জনক বা নিষেধ বা রাখা যাবে না। কেন যাবে না প্রশ্ন আসে। ডেস্কটপ কাকে বলা হয়? কম্পিউটার চালু করলে আমাদের সামনে যে স্ক্রিনটা আছে এটাই হলো ডেস্কটপ। এটাই হলো কি? ডেস্কটপ। এটা কি? ডেস্কটপ। ডকুমেন্ট এবং ডেস্কটপ উইন্ডোজের অংশ। উইন্ডোজ সেটআপ হয় সবসময় নিজে নিজে সি ড্রাইভের মধ্যে। যদি উইন্ডোজের সমস্যা হয়, ডেস্কটপ এবং ডকুমেন্টের মধ্যে যা থাকবে সব চলে যাবে। পরবর্তীতে সেই ফাইলটা কি আর পাওয়া যাবে না। যেখানে ইঁদুর তেলাপোকা সবসময় থাকে, সেইখানে পিয়নের ফাইল রেখে দিলে এক সপ্তাহ পরে সেই ফাইল আর খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝছেন? কম্পিউটারের মধ্যে ভাইরাস ইফেক্টেড হয়, কম্পিউটার ভাইরাস ইফেক্টেড হয় এবং সেটা প্রথমেই সে অ্যাটাক করবে উইন্ডোজের মধ্যে এবং সিস্টেম ভলিউম, যেটা উইন্ডোজের সবচেয়ে নাজুক স্থান, যাকে মেডিকেল সায়েন্সে বলা হয় নার্ভ পয়েন্ট, দুর্বল স্থান। সি, ডকুমেন্ট, ডেস্কটপ, এই তিনটা হলো দুর্বল স্থান। কিন্তু কম্পিউটারকে চালু করছেন কিন্তু সির মাধ্যমে, এই দিক দিয়ে সে আবার খুব স্ট্রং। কিন্তু যদি উইন্ডোজ সমস্যা হয় তাহলে তিন জায়গায় ফাইল পাওয়া যাবে না, তাহলে কোথায় রাখবো? সি ছাড়া ডিই, অথবা আপনি মেমোরি কার্ড লাগাইছেন বা পেন ড্রাইভ লাগাইছেন বা ফোন মেমোরি লাগাইছেন, সেগুলো এখানে আপনার এরকম সিডিইএফ এর নাম অনুসারে আসবে, সেখানে রাখতে হবে। আমরা এখানে ডি সিলেক্ট করলাম। কোনটা সিলেক্ট করছি? সিলেক্ট লোকেশন। এখন সেভ। কি নাম আসছে? এখন কি ডকুমেন্ট শব্দটা আছে? এটাকে এখন ক্লোজ করে দেন। তাহলে সেভ করা বুঝতে পারছেন তো? পরবর্তী যে কমান্ড সেটা তো ক্লোজ আমরা করে ফেললাম। আচ্ছা, এগুলোর বিষয় বিস্তারিত কালকে আবার আলোচনা হবে। তো আমি দেখাই দিই যে আপনি ফাইলটা কিভাবে আবার পাবেন।
ফাইলে যাবেন, ওপেনে যাবেন, যেখানে রাখছেন সেখানে আগে ক্লিক করেন ডির মধ্যে। তারপর আপনি এখানে দেখবেন আপনার নামটা শো করবে। সংক্ষেপে আমি বলে দিই, কালকে এটা বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। এই যে নামটা সিলেক্ট করে ওপেন করবেন, দেখবেন আব্দুল্লাহ নামের ফাইল সামনে চলে আসবে। বুঝা গেছে? আজকে এই পর্যন্তই আপনাদের।